প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। মেরিটোরিয়াস পাবলিক কলেজের পক্ষ থেকে তোমাদের জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা, এবং তোমাদের জানাই সারাদিন শুভেচ্ছা। আমি গত ক্লাসে শিখেছিলাম পদার্থবিজ্ঞান প্রথম পত্রে দ্বিতীয় অধ্যায়ের ভেক্টর অধ্যায় নিয়ে আলোচনা করতেছিলাম। এই প্রসঙ্গে আমি শিখেছিলাম যে ভেক্টর রাশি, মৌলিক রাশি এবং ভেক্টরের সংজ্ঞা, বেশ কিছু ডেফিনিশন আমরা শিখেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে ছোট দুটো টপিক আমি আলোচনা করতে যাচ্ছি, যেহেতু অবস্থান ভেক্টর আর একটা হচ্ছে একক ভেক্টর। এই দুইটা বিষয় আমরা জানবো। একটা হচ্ছে যে অবস্থান ভেক্টর, এই জিনিসটা কি আসলে। আমি একটা সংজ্ঞা লিখে রাখছি যে প্রসঙ্গ কাঠামোর মূলবিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে নির্ণয় করা হয় তাকে অবস্থান ভেক্টর বলে। প্রসঙ্গ কাঠামোর মূলবিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে নির্ণয় করা হয় তাকে অবস্থান ভেক্টর বলে। এক্ষেত্রে আমরা আসলে জানবো প্রসঙ্গ কাঠামোটা কি, বা ইংরেজিতে যাকে বলা হয় যে রেফারেন্স ফ্রেম। প্রসঙ্গ কাঠামো বলতে একটা বস্তু বা কোনো জিনিসের সাথে আর একটা জিনিসের তুলনা করা। এই প্রসঙ্গ কাঠামো একটা ফিক্সড, নির্দিষ্ট একটা কোনো কিছুর সাপেক্ষে অন্য কোনো নির্দিষ্ট বস্তু বা কোনো দূরত্ব বা কোনো কিছুর তুলনা যে করবো, যে যার সাপেক্ষে তুলনা করতেছি সেটাকে আমরা প্রসঙ্গ কাঠামো বলতে। যেমন দুজন স্টুডেন্ট, একজন 100 নম্বরের মধ্যে 77 নম্বর পায় এবং একজন যদি 85 নম্বর পায়, তাহলে আমরা বলতে পারি যে প্রসঙ্গ কাঠামো এখানে কোনটাকে ধরতেছি, যে 100-র মধ্যে সেই পেয়েছে হলো 85 এবং সেই পেয়েছে 77 বা 90 থেকে। ঠিক আছে, তাহলে আমরা 100-র সাথে আমরা তুলনা করতেছি, এখানে আমাদের প্রসঙ্গটা আমাদেরকে 100। এরকম যে আমরা ঠিক অনুরূপ ভেক্টর আমরা নির্ণয় করবো, যে অবস্থান একটা ভেক্টর নির্ণয় করবো, সেটা হচ্ছে একটা মূল বিন্দুর সাপেক্ষে বা একটা প্রসঙ্গ একটা বিন্দু আমরা ধরে নিচ্ছি। প্রসঙ্গ বিন্দু আমরা এখানে আমরা সাধারণত যে গ্রাফে যে অঙ্কন করি, যে x অক্ষটাকে ডান দিকে রাখি এবং y অক্ষটাকে উপর দিকে এবং নেগেটিভ দিকে হলো y মাইনাস এবং বাম দিকে হলো সেটা x নেগেটিভ সাইড। সেটা মূল বিন্দুর যে পয়েন্ট সেটাকে 0 আমরা বলছি। এবং মূল বিন্দুর সাপেক্ষে যদি আমরা একটা ভেক্টর এর অবস্থান নির্ণয় করতে চাই, যেমন মূল বিন্দু আমাদের আছে হচ্ছে, এটাকে আমরা প্রসঙ্গ কাঠামো বলছি, বা এটাকে মূল বিন্দুর সাপেক্ষে আমরা এর সাপেক্ষে অন্যান্য ভেক্টরের অবস্থান আমরা নির্ণয় করব। তাহলে ও থেকে ধরলাম পি বলতে একটা পি একটা ভেক্টর আছে, এবং এই পি ভেক্টরটার অবস্থান আমরা ও এর সাপেক্ষে আমরা নির্ণয় করব। এবং বললাম যে পি ভেক্টরটা অবস্থান করতেছে যে x1 এবং y1, অর্থাৎ তার ভুজের মান হচ্ছে x1 এবং কোটির মান y1। এটাতে কি বুঝি যে x1 অর্থাৎ ধনাত্মক দিকে তার এই পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে তার x1 দূরে অবস্থান করতেছে p বিন্দুটা, এবং y এর দিক থেকে সেটা y1 দূরত্বে অবস্থান করতেছে সেই p বিন্দুটা। এখন তার যে অবস্থান ভেক্টর, আমি যদি এখানে নাম দিই যে এটা, যদি আমি বলি যে এটা r1 দ্বারা নির্দেশ করি, যে p ভেক্টরটা যে ওই বিন্দুর সাপেক্ষে এটা অবস্থান করতেছে, বিন্দুটা হচ্ছে x1 এবং y1, তার অবস্থান ভেক্টর আমরা নির্দেশ করতেছি হচ্ছে r1। এবং এখানে ভেক্টরটা তাহলে কি হচ্ছে যে OP, ও থেকে p এর দিকে p বিন্দুর অবস্থান নির্ণয় করতেছি কার সাপেক্ষে, ও বিন্দুর সাপেক্ষে, অর্থাৎ প্রসঙ্গ কাঠামো বা মূল বিন্দু আমরা ধরতেছি o0 বিন্দু এবং এটাকে প্রসঙ্গ হিসেবে ধরেছি। এবং এটা থেকে আমরা p এর দিক, এজন্য আমরা ডিরেকশন বা দিক যেটা দিয়েছি সেটা হচ্ছে ও থেকে p এর দিক, এবং আমি লিখছি যে OP। ভেক্টরের ক্ষেত্রে এই স্থানগুলো একটু গুরুত্বপূর্ণ, যে ও থেকে p এর দিক। এবং ঠিক অনুরূপ আরেকটা আমরা পয়েন্ট নিছিলাম যে ও থেকে q এর দিকে, এটা q আরেকটা ভেক্টর এবং তার অবস্থান আমরা বলছি যে, এবং ভুজের মান হচ্ছে যে x2 এবং কোটির মান হচ্ছে y2, অর্থাৎ x এর ধনাত্মক দিকে সেটা x2 দূরে আছে এবং y ধনাত্মক দিকে আছে y2 দূরে। তার অবস্থান ভেক্টরটা আমরা এভাবে নির্ণয় করতে পারি। এবং এটা যদি আমি নেই হচ্ছে যে r2,
তাহলে এইভাবে তার আমরা অবস্থান ভেক্টরটা আমরা এইভাবে রিলেট করতে পারি যে ও কিউ, এটা আমি বলছি যে r1, এটা হচ্ছে যে r2। এখানে দেখো যে আমরা দুইটা বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করছি যে ও বিন্দুর সাপেক্ষে, তাহলে এটাও দেখো যে ও থেকে কিউ এর দিকে এবং দিক চিহ্নটাতে আছে সেটা কিন্তু কিউ এর দিকে বেশি, যে ওর সাপেক্ষে কিউ নির্ণয় করছি। এখন দেখো আমি এখানে এখন যদি, তাহলে এখানে আমি দুইটা অবস্থান ভেক্টর লিখছি যে r1 এবং r2। এখন আমরা যদি নির্ণয় করতে চাই যে pq অথবা qp যদি নির্ণয় করতে চাই, সাপোজ আমি মনে করি যে p থেকে q আমরা এই দূরত্বটা বা এই অবস্থান ভেক্টরটা আমরা নির্ণয় করতে চাচ্ছি, এটা যদি নির্ণয় করতে যাই যে pq টি আমি নির্ণয় করব, যে pq টি আমি নির্ণয় করব, তাহলে কি হবে, p থেকে q এর দিকে তার দিক লিখতে হবে। p থেকে q এর দিকে তাহলে এই দিকটা যদি দেই, তাহলে এখানে ভেক্টর লেভেলের যে ত্রিভুজ সূত্র আমরা পাই সেই অনুযায়ী, এটা হয়তো পরবর্তীতে আরো আলোচনা করে দেব ডিটেইলস, ভেক্টরের ত্রিভুজ সূত্রটা আসলে কি। এটা ছিল যে পরপর দুইটা ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে বা তাদের একই দিকে তাদের যদি দিক থাকে, তাহলে তৃতীয় যদি আরেকটা ভেক্টর থাকে এবং সেটা যদি বিপরীত ক্রম থাকে, সেই তৃতীয় ভেক্টরটা প্রথম দুইটা ভেক্টরের তাদের লব্ধির মান নির্দেশ করে। এটা আরেকটু বিস্তারিত বলি যে পরপর দুইটা ভেক্টর দেখো OP এবং PQ, এটা একই দিকে ভেক্টর এবং P থেকে Q এর দিকে এটা ঠিক পরপর একই দিকে ভেক্টর আছে, এবং PQ আমরা যদি এই সাইকেলটা যদি আমরা বিবেচনা করি, যে এই দিকে আমরা যদি সাইকেলটা যদি আমরা দেখি, তাহলে হচ্ছে OP এবং PQ, তাহলে Q থেকে O এর দিকে এটা আবার বিপরীত দিকে তার আমরা দিকটা পাচ্ছি। তাহলে ত্রিভুজ সূত্র অনুযায়ী আমরা জানি যে পরপর দুইটা ভেক্টর O থেকে P এবং P থেকে Q কার্যকর এবং অপর ভেক্টর তার বিপরীত দিকে আমরা পাইছি। তাহলে ত্রিভুজ সূত্র অনুযায়ী আমরা যেটা পাচ্ছি যে ভেক্টর যে লব্ধির মান, সেটার যে সূত্রটা আমরা যদি, তাহলে পরপর দুইটা ভেক্টর যদি ক্রিয়াশীল থাকে, OP আমরা লিখতে পারি OP প্লাস PQ, তাহলে তৃতীয় যে ভেক্টরটা অর্থাৎ এই দুইটার সমষ্টি হবে তার তৃতীয় ভেক্টরটা হচ্ছে ভেক্টর সমষ্টি, তাহলে হচ্ছে ও কিউ। তাহলে এখান থেকে যদি PQ টা আমি নির্ণয় করি, ও কিউ মাইনাস OP, অথবা আমি যদি নাম দিই এখানে, যদি ও কিউটার নাম দিছি হচ্ছে R2, এটা R1, এবার আমরা PQ টা নির্ণয় করতে পারি। ঠিক অনুরূপ ভাবে Q থেকে P টাও আমরা বের করতে পারি, তখন চিহ্নটা হবে R1 মাইনাস R2। এভাবে আমরা একটা অবস্থান ভেক্টর আমরা নির্ণয় করতে পারি। ঠিক এগুলো যদি আমরা একটা বিন্দুর সাপেক্ষে দিতাম যে x1 দিয়ে 5 2 বা এরকম পয়েন্ট থাকতে পারে যে 4 5 বা 6 2, এই পয়েন্টগুলো থাকলে আমরা ঠিক অনুরূপ ভাবে এগুলো মাইনাস করে বের করতে পারি। আমি একটা एग्जांपल দিয়ে তোমার বিষয়টা বুঝাচ্ছি। যে দুটো অবস্থান ভেক্টর, এটা হচ্ছে p একটা ভেক্টর, এটা হচ্ছে x অক্ষের দিকে 3i প্লাস 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 5k ক্যাপ, এটা একটা ভেক্টর, এবং q একটা দিলাম ভেক্টর যে i ক্যাপ প্লাস 2j মাইনাস দিলাম 3k ক্যাপ। অর্থাৎ এটা আগেরটা আমি দুইটা দিয়ে বুঝাইছিলাম, অর্থাৎ দুইটা পয়েন্ট ছিল x এবং y, সেটা ছিল দ্বিমাত্রিক ক্ষেত্রে। আগের যে চিত্রটা আমরা এরকম একটা চিত্র ছিল, এটার যে ভেক্টরটা আমি নিলাম অর্থাৎ ত্রিমাত্রিক দিকে যখন আমরা লিখব, তখন x y এবং z বা i j এবং k তিনটা তার অক্ষ বরাবর, এগুলা হচ্ছে একক ভেক্টর আমি লিখছি, যে i হচ্ছে x অক্ষ বরাবর তার একক ভেক্টর, j হচ্ছে y অক্ষ বরাবর একক ভেক্টর, k z অক্ষ বরাবর একক ভেক্টর, এবং এটা তার হচ্ছে তার মানগুলো, যে x অক্ষ বরাবর কতটুকু দূরত্বে তার অবস্থান করতেছে, এটা তার মানগুলো। আমরা জানি যে ভেক্টরের একটা করে মান এবং তার দিক থাকে। তাহলে এইটা আমরা দুইটা ভেক্টর আছে p এবং q। এখন যদি আমরা p এবং q নির্ণয় করতে চাই, তাহলে কি হবে, এই যে p থেকে q নির্ণয় করব, তাহলে p থেকে যদি q নির্ণয় করতে চাই,
তাহলে আগের যে সূত্রটা ছিল r2 মাইনাস r1 pq যেটা, অর্থাৎ q থেকে p টা মাইনাস করছি। তাই অনুরূপভাবে তাহলে যে q থেকে p ভেক্টরটা আমরা মাইনাস করতে হবে, যেটা 2 তে তাহলে মাইনাস করলে কি হচ্ছে যে 2i, এটা থেকে এটা মাইনাস করলে হচ্ছে যে এটা হবে মাইনাস 2j মাইনাস 3k থেকে প্লাস 5 এবং মাইনাস সামনে মাইনাস আছে মাইনাস 8k, অর্থাৎ তার p কি হচ্ছে তার এটা, এবং যদি আমরা qp যদি নির্ণয় করতাম তাহলে সেই সাইন হলো শুধু পরিবর্তন, এটার মাধ্যমে একটা অবস্থান ভেক্টর এভাবে নির্ণয় করা যায়। তারপর যদি বলা হয় যে অবস্থান ভেক্টর নির্ণয় করো এবং মান নির্ণয় করো, মানের একটা সূত্র আছে যেটা এই মানটা আমি পরে লিখেছি, এরপরে আরেকটা যেটা ভেক্টরের মানের যে সূত্র একটা আছে, যে একটা ভেক্টর এটা তার ভেক্টরটা নির্ণয় করছে, এই ভেক্টরটা আমরা যদি মান নির্ণয় করতে চাই, যে একটা ভেক্টরের মান কিভাবে নির্ণয় করব, যে এই সূত্র আছে যে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস az স্কয়ার, অর্থাৎ i j এবং k বরাবর তার যে সহগগুলো আছে আমরা যদি তার এভাবে স্কয়ার করে দেই, তারপর বর্গমূল নেই, সেটা তার হচ্ছে যে মানটা হবে আর কি। এটা ক্ষেত্রে যদি আমি বের করি তাহলে যে এটার বর্গ x অফ i, x অক্ষ বরাবর যে তার যে মান যেটা -2, এটা তারপরে যাচ্ছে যে -2 এর বর্গ, আর প্লাস দেবো, প্লাস দিয়ে তার যে মাইনাসটা আছে এই মাইনাস সহ তার আমরা বর্গটা করি, -2 -8, এই আমরা মানটা বের করতে পারি যে 4 + 4 + তাই এটা কত হবে আমাদের যে 72 আমাদের। এটা হচ্ছে যে এই ভেক্টরটা আমরা পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর নিয়েছি এবং এই ভেক্টরটা আমরা মান বের করছি। এটা সাধারণত যে খ নাম্বার যে অনুধাবনমূলক যে প্রশ্ন, সাধারণত যে অবস্থান ভেক্টর একটা দেওয়া থাকতে পারে এবং তার যে মান অনেক সময় নির্ণয় করতে বলা হয়, ঠিক অনুভাবে এভাবে বের করা যেতে পারে। এটা হচ্ছে ভেক্টর, যদি আমাদের এটা হচ্ছে যে তিনটা দিকে যখন থাকবে, অর্থাৎ x y এবং z যখন i j এবং k থাকবে, তখন এই তিনটা লিখতে হবে, এবং তখন যদি লেখা হয় দুইটা পয়েন্ট বা i এবং j আছে তখন k নাই, তখন মনে করতে হবে যে k আছে, অর্থাৎ k এর দিকে তার 0 উপাংশ, k এর দিকে নাই, তখন এটা তখন বাদ যাবে। এখন পরের যে টপিক, যেটা একক ভেক্টর। একক ভেক্টরটা কি, সংজ্ঞাটা আমি লিখে দিই, যে আমরা জানি যে ভেক্টরের একটা করে মান এবং দিক আছে, তাহলে যে ভেক্টরগুলো যে ভেক্টর মান 1 একক, তাকে একক ভেক্টর বলে। যে ভেক্টরের মান 1 একক বা 1, তাকে আমরা একক ভেক্টর বলবো। ঠিক আছে, আমরা জানি যে ভেক্টরের মান এবং দিক আছে, তার যে সকল ভেক্টরের মান 1 তাকে একক ভেক্টর বলে। এটা নির্ণয় করা হয়েছে যদি a বা a একটা যদি একক ভেক্টর হয়, তাহলে এই ভেক্টরটা আমরা যদি আমরা মান নির্ণয় করতে চাই, তাহলে এই ভেক্টরে আমরা যদি একক ভেক্টর নির্ণয় করতে চাই, তাহলে এই ভেক্টরকে তার মান দ্বারা আমরা ভাগ দেব। দেখি মানটি সাধারণত যে a ভেক্টর মডুলাস অফ লেখা হয়ে যাবে, তখন একক ভেক্টরে এটা তখন চিহ্ন হয়ে যায় না, তখন যে এটা একক ভেক্টরের একটা চিহ্ন আছে যেটা এভাবে লেখা হয় যে একক, এটা একক ভেক্টরের একটা চিহ্ন। এখন একটা আমি ভেক্টর এখানে যে লিখি, একক ভেক্টর বলতো আমি যদি একটু এক্সপ্লেইন করতে চাই, দেখো যে আমরা যদি কোনো জিনিসকে কোনো কিছু দ্বারা গুণ করি, যেমন ধরলাম যে 4টা 4 গুণন, তাহলে কি হলো 4টা কলম, অর্থাৎ একটা কলমের
দামের সাথে বা কলমের সাথে তার চারটা জিনিস আমরা গুণ করলাম, না বই, তাহলে হলো 5টা বই। তাহলে অনুরূপ ভাবে এখানে সাপোজ একটা ভেক্টর আমরা গুণ করব, এটা হচ্ছে তার মান এবং তার হচ্ছে একক, তার যে একটা কলম বা একটা বই এরকম তার সংখ্যা কত তার মান দিয়ে গুণ করি 4টা বই বা 4টা কলম বা 4টা বইয়ের আমরা দাম কত। ঠিকভাবে যে একক ভেক্টরকে এরকম কোন সংখ্যা বা তার থেকে একটা মান দ্বারা গুণ করি, তাহলে ঠিক আমরা একটা ভেক্টরে আমরা তখন পাচ্ছি। আবার যদি আমরা একটা কলম বা একটা বই আমরা নির্ণয় করতে চাই, তাহলে এই 5টা বইকে তার 5 মান দ্বারা যদি ভাগ করি, তাহলে আমরা এই একটা বইয়ের মূল্যই আমরা ঠিক পাই। ঠিক আছে? বা তাহলে যে ভেক্টরটা আছে তার আমরা এই মানটা যদি ভাগ দেই, তাহলে আমরা ওই ভেক্টর দিকে একটা হচ্ছে তার একক ভেক্টর আমরা পাবো। ঠিক ওটাই আমি এখানে লিখছি। আমি একটা যে ভেক্টর দিয়ে তার একক ভেক্টর আমরা বের করি, তাহলে দেখো যে এ যদি একটা ভেক্টর হয় যে 3i + 4j - 5k, এটা একটা ভেক্টর। এবং এটা যদি আমি নির্ণয় করি যে এই ভেক্টর একটা একক ভেক্টর নির্ণয় করো, ভেক্টরে একটি একক ভেক্টর, এরকম প্রশ্ন সাধারণত হয় যে ভেক্টরের একক ভেক্টর নির্ণয় করো অথবা তার মান নির্ণয় করতে বলা হয়, যে a = 3i + 4j - 5k ভেক্টরের একটি একক ভেক্টর নির্ণয় করো। তাহলে এই ভেক্টরটা আমরা কি করতে হবে, আমরা এই ভেক্টরটাকে আমরা তার মানটা বের করব এবং মান দ্বারা এই ভেক্টরটাকে আমরা ভাগ করে দেব, তাহলে তার আমরা একক ভেক্টর পাবো। আমরা একটু আগে মানের যে সূত্রটা ওটা আমরা লিখছিলাম, যে একটা ভেক্টরের জন্য মান বের করতে যাই, তাহলে x² + y² + az², এটা হচ্ছে তার x অক্ষের দিকে তার যে ভেক্টরের যে মানটা আছে এবং y অক্ষের দিকে এবং z অক্ষের দিকে তার মানের বর্গমূল এবং সমষ্টিগত হবে তার বর্গমূল। তাহলে এইভাবে তো আমরা মানটা বের করতে পারি। তাহলে এইভাবে যদি করি, তাহলে 3 প্লাস, এখানে অনেক সময় ভুল করে অনেকে মাইনাসটা দেয় না বা মাইনাসটা বাইরে রেখে, এই জন্য মাইনাসটা ভিতরে রেখে বর্গ করতে হবে। যদিও বা এখানে বর্গ করলে এখানে মাইনাসটা অথবা এফেক্ট হবে না, কিন্তু লেখার ক্ষেত্রে আমরা এই সতর্কতা অবলম্বন করি। তাহলে এখানে আছে যে এর দিকে 9 হচ্ছে 5 50 যদি আমরা রুট ওভার করি, তাহলে আমরা তার একক ভেক্টর পাবো। একক ভেক্টর তাহলে কিভাবে বের করব, এটা আমরা এই ভেক্টরটা আমরা একক ভেক্টর যদি করি, একক ভেক্টর আমরা চিহ্ন দিতে হবে a ক্যাপ, এটা হলো স্মল a দিয়ে তার ক্যাপ নির্ণয় করতে হবে। তাহলে এই ভেক্টর তার আমরা এই ভেক্টর যে আমরা মানটা আছে এটা যে বের করলাম, এটা হচ্ছে যে ভেক্টর তার মানটা বের। তাহলে মানটা দিয়ে আমরা ভাগ দিই, তাহলে এখানে কি হচ্ছে যে 3i ক্যাপ + 4j - 5k, এটাকে আমরা ভাগ দেব হচ্ছে √50। √50 কি প্রতিটা যদি আমরা ভাগ দিই, এইভাবে রাখলেও উত্তর ভুল হবে না, যে 50 এবার রাখলে হবে। অথবা কেউ যদি 50কে যদি এইভাবে একটু ভেঙে রেখে, যে 50% 2 অথবা 5√2, এইভাবে যদি কেউ লেখে সেক্ষেত্রে উত্তর হবে। এবং এই প্রশ্নটা আমি কি করছিলাম, যে একটা ভেক্টর দিয়েছিলাম a ভেক্টর এবং তার একটা ওই ভেক্টর দিকে একটা একক ভেক্টর নির্ণয় করছি। ঠিক আছে? এবং প্রশ্ন যদি আরো থাকে যে a ভেক্টরের একটা একক ভেক্টর নির্ণয় করো এবং প্রমাণ করো যে এটি একটি একক ভেক্টর, এরকম যে প্রশ্ন আসে যে এবং প্রমাণ করতে হবে আমরা একটা একক ভেক্টর নির্ণয় করছি, এবং যদি প্রশ্ন আরো থাকে যে প্রমাণ করো যে এটি একটি একক ভেক্টর, তাহলে কি করব? তাহলে আমরা যে একটা ভেক্টর একক কিনা সেটা প্রমাণ করব কিভাবে, তাহলে এই ভেক্টরটা আমরা মান বের করে দেখব, তাহলে এই মানগুলোর
এই মানটা কিভাবে বের করে দেখবো এটার মান আসলে আমাদের এক হয় কিনা। এক হয় কিনা অর্থাৎ এইটা আমরা লিখছি যে 3, তাহলে একটা ভেক্টরের মান সাধারণত কি হবে, এভাবে করে দেখতে হবে যে আসলে এর মান এক হয় কিনা। এটা আসলে যে এটার মান কিন্তু একই হবে। অনেক সময় কি হয়, দেখা যাচ্ছে আমরা রুট ওভার করে যখন ফ্র্যাকশন করব, দেখা যাচ্ছে যে অনেক সময় হয়তো বা এই মানগুলো একটু ক্যালকুলেটরে যখন আমরা মানগুলো কিন্তু দেখা যাচ্ছে যে দশমিকের পরে আরো দেখা যাচ্ছে কিছু কিছু থেকে যায়, সামথিং থেকে যায়, যার ফলে দেখা যাচ্ছে যে এই ডিজিটগুলো রাউন্ড করার কারণে কিছু ডিজিট আমাদের লস হয়ে যায়। অনেক সময় দেখা যাচ্ছে যে এক হয় না, কিংবা দেখা যাচ্ছে 0.99 হয়ে যায়। ঠিক আছে, আমরা এখানে এই যে রাউন্ড করার কারণে কিছু ডিজিট ডট হয়ে যায়, অর্থাৎ এটার মান কিন্তু আমরা একই ভাবে ক্যালকুলেটর দিয়ে চাপবো। ঠিক আছে, এইভাবে আমরা একটা ভেক্টর একক কিনা আমরা এটাকে প্রমাণ করতে পারি। ঠিক আছে, এবার প্রশ্ন, তাহলে আজকে আমরা দুইটা বিষয় শিখলাম, যে একটা অবস্থান ভেক্টর আর একটা হচ্ছে একক ভেক্টর। অবস্থানের একটা ডেফিনিশন এবং কিভাবে একটা ভেক্টর অবস্থান নির্ণয় করতে হয়, একক ভেক্টর তার কিভাবে করতে হবে, এবং একটা ভেক্টর একক কিনা তার এভাবে আমরা জাস্টিফাই বা তার প্রমাণ করতে পারি। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। নেক্সট ডে দেখা